ভালো বেশ। প্রিয় আমার ছাত্র এবং ছাত্রীরা, তোমাদের এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলে অনেকদিন পর আবার আসছি। তো আমাদের আগত 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে তারই যে তোমরা টেস্ট পেপার পেয়েছো এ বি টি এ বি টি এ বইয়ে 2 মার্কের কিছু প্রশ্ন, প্রথম 10টা আজকে আমি আলোচনা করতে চলেছি। যদি তোমাদের এই আলোচনা লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথমে আসছে আমাদের অবরোহণ বা আরোহণ কাকে বলে। তোমরা জানো যে আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের বহির্জাত প্রক্রিয়া হয়ে থাকে। তো এই বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে আমাদের মেন হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। তো এই সমস্ত যে প্রাকৃতিক বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা যখন হ্রাস পায়, হ্যাঁ, এই যে ধরো এর উপরে আমাদের কি হচ্ছে, মরু অঞ্চল একটা ঢিবি, এখানে দ্রুত বায়ু প্রবাহিত হচ্ছে, দিয়ে কি হলো, উপরের অংশটা ক্ষয়ে গেল, তাহলে তখন সেটা হচ্ছে অবরোহণ। তাহলে অবরোহণ মানে কি বললাম, যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলা হচ্ছে অবরোহণ। অবরোহণ হচ্ছে একটা কি, ক্ষয়কারী প্রক্রিয়া। উল্টো দিকে কি হচ্ছে, আরোহণ কাকে বলে। তো অবরোহণের ফলে উৎপন্ন ক্ষয়প্রাপ্ত নুড়ি, কাকর, বালি, পাথরগুলো যখন কি হচ্ছে, ভূপৃষ্ঠের ওপর জমা হয়ে হয়ে এর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাকে বলা হচ্ছে আমাদের আরোহণ। তাহলে আরোহণের ফলে কি হচ্ছে, ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অবরোহণের ফলে কি হচ্ছে, ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে। তাহলে যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। অর্থাৎ আরোহণ হচ্ছে একটা সঞ্চয়কারী প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সঞ্চয়কারী প্রক্রিয়া। তার মানে আরোহণের ফলে সঞ্চয় হচ্ছে। এবার আসছে আমাদের কি, ষষ্ঠ ঘাতের সূত্র। দেখো, ষষ্ঠ ঘাতের সূত্র কি, এটা নদীর সঙ্গে, নদী চ্যাপ্টারের সঙ্গে যুক্ত। নদীতে জলের পরিমাণ যখন দ্বিগুণ হবে, তাহলে জলের পরিমাণ যখন দ্বিগুণ হবে তখন নদীর বহন ক্ষমতা কি হবে, 64 গুণ বৃদ্ধি পাবে, 64। একে বলা হচ্ছে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। তাহলে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে? তো নদীতে যখন জলের প্রবাহের পরিমাণ দ্বিগুণ হবে তখন তাকে বলা হচ্ছে নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে, একে বলা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। এবার আসছে আমাদের কি, ক্ষয়ীভবন কাকে বলে। ক্ষয়ীভবন কাকে বলে জানার আগে আমাকে জানতে হবে আবহবিকার কি। আবহাওয়া কাকে বলে আমরা জানি। আবহাওয়া হচ্ছে কোনো একটা স্থানের গড় উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা প্রভৃতির পরিমাণকে বলা হচ্ছে আবহাওয়া। এই আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে ভূপৃষ্ঠে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে তাকে বলা হচ্ছে আবহবিকার। তাহলে আবহবিকার কাকে বলে? ধরো ফাঁকা মাঠে একটা এরকম শিলা পড়ে আছে, এই শিলাটা কি হচ্ছে, রৌদ্রের তাপে, তারপরে হচ্ছে বৃষ্টিপাতের ফলে কি হচ্ছে, শিলাটা ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। ঠিক আছে, এই যে একটা শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে, একে বলা হচ্ছে আবহবিকার। মানে আবহাওয়ার যে বিভিন্ন উপাদান, সেই উপাদানের মাধ্যমে শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে ওই স্থানে পড়ে থাকে তাকে বলা হচ্ছে আবহবিকার। আর ক্ষয়ীভবনটা কি? আবহবিকারের মাধ্যমে বা আবহবিকারের ফলে উৎপন্ন শিলাচূর্ণ বিচূর্ণ যখন কি হচ্ছে, বায়ু, তারপর বৃষ্টিপাত, সমুদ্র স্রোত প্রভৃতি দ্বারা যখন অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে তাকে বলা হচ্ছে ক্ষয়ীভবন। তাহলে ক্ষয়ীভবন কাকে বলে? আবহবিকারের মাধ্যমে উৎপন্ন শিলা চূর্ণ বিচূর্ণ যখন এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তাকে বলা হচ্ছে ক্ষয়ীভবন। তাহলে ক্ষয়ীভবনে কিন্তু স্থানান্তর ঘটে, মানে স্থান পরিবর্তন হয়, কিন্তু আবহবিকারে কি হচ্ছে, ওইখানে পড়ে থাকছে। এটা হচ্ছে মেন পার্থক্য। যদি তোমাদের পরীক্ষা আসে আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য কি, সেটাও তোমরা লিখতে পারবে। জলবিভাজিকা কি? তাহলে জলবিভাজিকা কাকে বলে? বলছে পাশাপাশি দুটো নদী, এই একটা নদী, 1 নম্বর নদী, 2 নম্বর নদী। তাহলে যে দুটো নদীকে পাশাপাশি, দুটো নদীকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। সেটা মালভূমি হতে পারে, পর্বত হতে পারে, সমভূমি হতে পারে। তার মানে যে উচ্চভূমি পাশাপাশি দুটো নদীকে পৃথক করে, তাদের মাঝে যে উঁচু ভূমিটা থাকে তাকে বলে জলবিভাজিকা। যেমন আমাদের জানি আমরা, আমাদের বিন্ধ্য পর্বত, নর্মদা এবং আমাদের
এই নদীকে নর্মদা নদীকে আর হচ্ছে তাপ্তি নদীকে আলাদা করেছে। এরকম পার্থক্য থাকতে পারে। তারপরে বলছে ক্যানিয়ন কাকে বলে? ক্যানিয়ন আমার চ্যানেলে বলা হয়েছিল যে নদীর উচ্চ গতিতে ক্ষয়ের ফলে নিম্ন ক্ষয়ের ফলে ইংরেজি আয়াকৃতির যে ভূমিরূপ তৈরি হয় একে বলা হচ্ছে ক্যানিয়ন। এই ক্যানিয়নটা শুষ্ক মরু অঞ্চলে হয়। এর নিম্নক্ষয় বেশি, পার্শ্বক্ষয় কম হওয়ার জন্য এটা ইংরেজি আয়াকৃতির মতন হয়। তোমরা 2 মার্কে যখন ক্যানিয়ন কাকে বলে লিখবে তার পাশে একটা ছবি দিয়ে দিবে এরকম। তবে এবং উদাহরণ যদি আমরা বলি ক্যানিয়ন কোথাও দেখা যায়, তাহলে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। মিয়েন্ডার কি? বলছে মিয়েন্ডার হচ্ছে নদীর মধ্যগতিতে যখন গতিবেগ নদীর কমে যায়, তখন নদীর সামনে যদি কোনো কঠিন বস্তু আসে তখন নদী কি হয়, হালকা বাঁক নেয়। অর্থাৎ এই যে নদীর আঁকা বাঁকা গতিপথকে এক কথায় বলা হচ্ছে মিয়েন্ডার। তাহলে মিয়েন্ডার কাকে বলে? মধ্যগতিতে নদীর গতিবেগ কম থাকায় নদী সামনে কোনো কঠিন বস্তু আসলে নদী সোজা পথে যেতে পারে না, তাই নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। তাই এই বাঁকযুক্ত নদীর গতিপথকে বলা হচ্ছে মিয়েন্ডার। প্রপাতকূপ কি? প্রপাতকূপটা খুব সহজ। আমরা জানি মন্থকূপ আর প্রপাতকূপ অনেক ছাত্রদের একই হয়ে যায়। তো প্রপাতকূপটা কি? এই জলপ্রপাতের পাদদেশে, এটা হলো জলপ্রপাত, এই জলপ্রপাতের জল যেখানে প্রথম পড়ে সেখানে একটা গভীর গর্তের সৃষ্টি হয়, তাহলে এটাকে বলা হচ্ছে প্রপাত কূপ। তাহলে প্রপাত কূপ কি? না, তো জলপ্রপাতে জলটা প্রথম যেখানে স্থলভাগে পড়ছে সেখানে গভীর স্রোতে বা প্রচন্ড গতিতে আসার ফলে একটা গর্তের সৃষ্টি হয়, একে বলা হচ্ছে প্রপাত কূপ। আর মন্থকূপটা কি? নদীর তলে, নদীর উচ্চ গতিতে নদী বাহিত যখন বড় বড় শিলাখণ্ড নদীর তলকে হয়ে হাড়ির বা কলসির মতো গর্ত করে তাকে বলা হচ্ছে মন্থকূপ। তাহলে মন্থকূপ দেখা যায় নদীর তলদেশে, প্রপাতকূপ দেখা যায় জলপ্রপাতের পাদদেশে। এটা ভালো করে লক্ষ্য রাখবে। স্বাভাবিক বাঁধ বা লেভি কি? স্বাভাবিক বাঁধ বা লেভি কি তোমাদের আমার চ্যানেলে আমি বলেছিলাম যে নদীর নিম্ন গতিতে নদী বাহিত পলি বালি কাদা যখন নদীর দুই কূলে সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের মতো সৃষ্টি করে তাকে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। তাহলে এই দুটো আমাদের কি? স্বাভাবিক বাঁধ। এটা হচ্ছে আমাদের নদী। দেখবে নদীর দুই পাশে স্বাভাবিক বাঁধ যদি উঁচু হয় তাহলে সেই নদীতে বন্যা কিন্তু কম হয়। তাহলে স্বাভাবিক বাঁধ কাকে বলে? নদীর নিম্ন গতিতে নদী বাহিত পলি বালি কাদা জমে গিয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি করে, একে এই ছবিটা দিয়ে দিবে তোমরা, তাকে বলে স্বাভাবিক বাঁধ। দুটো বৈশিষ্ট্য দিয়ে দিবে। যেমন আমাদের হুগলি নদীতে নিম্ন গতিতে অসংখ্য স্বাভাবিক বাঁধ দেখা যায়। লাস্ট আমার যে প্রশ্ন, হিমরেখা কি? হিমরেখাটা হচ্ছে পার্বত্য হিমবাহের প্রত্যেকটা পর্বতে একটা হিমরেখা থাকে, রেখা থাকে, যে কাল্পনিক রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে এবং যে কাল্পনিক রেখার নিচে সারা বছর বরফ গলে যায় তাকে বলা হচ্ছে হিমরেখা। হিমরেখা কি বললাম? প্রত্যেকটা পর্বতে একটা নির্দিষ্ট কাল্পনিক রেখা থাকে, যে কাল্পনিক রেখার উপরে সারা বছর বরফ জমতে দেখা যায় অথবা যে রেখার নিচে বরফ গলে যায়, এইকে বলা হচ্ছে হিমরেখা। এক একটা পর্বতে, যেমন হিমালয়ের হিমরেখা হাইট আলাদা, রকি পর্বতের হিমরেখা হাইট আলাদা। তাহলে আজকে আমরা এই 10টা প্রশ্ন আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবে। এই বলে আজকে শেষ করছি।